সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচ। আমি হাসিব হাসান আছি আপনাদের সাথে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জাকির হোসেন, বিজনেস এডিটর, দৈনিক সমকাল। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন। আমাদের সাথে আরও যোগ দিবেন ডেইলি স্টারের বিজনেস এডিটর সাজ্জাদ হোসেন। জাকির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জাকির ভাই, বাজেট গেল, আমরা অনেক আলোচনা করেছি, অনেক বিশ্লেষণ করেছি। বাজেটের পর ক্যাপিটাল মার্কেটে যতটা ইতিবাচক হওয়ার কথা সেটি আমরা দেখছি না। এটি কেন? এবং ব্যাংকিং সেক্টরের যে আবগারি শুল্কের ব্যাপারটা, এটি নিয়ে যতটা আলোচনা হচ্ছে আসলে কি এতটা প্রভাব ফেলবে কি না? আচ্ছা, আমি প্রথমে শেয়ার বাজার প্রসঙ্গে আসি। আবগারি শুল্কের আলোচনাটা সেকেন্ড স্টেজে করি আর কি। আসলে শেয়ার বাজারের সাথে এবারের বাজেটটা খুব লিঙ্কড করা যাবে না, কারণ বাজেটে শেয়ার বাজারের পক্ষ থেকেও যে খুব সুনির্দিষ্টভাবে যে কোনো বড় কোনো দাবিও কিন্তু আসে নাই। যেটা হয়েছিল যে 2010-এর ধস পরবর্তী সময়ে সরকার কিন্তু নানান প্রণোদনা দিয়েছে, এবং সেটা আপনি দেখবেন যে 3-4 বছর ধরে কিছুটা মানে প্রণোদনার ব্যাপারে আর স্টেক হোল্ডাররা খুব বেশি যে যেমন একটা তহবিলের কথা আপনি জানেন যে একটা বড় তহবিলও দেওয়া হয়েছিল, ডিভিডেন্ড আয়ের যে উপরে যে করের যে ইয়েটা সেটার একটু বাড়ানো হয়েছিল, যদি এবার তাদের আরেকটু বাড়াক সেই দাবিটা ছিল। যাই হোক, বাজেটের আগে কিন্তু আমরা শেয়ার বাজারের পক্ষ থেকে খুব বড় ধরনের স্পেসিফিক যে আমাদের এটা খুব বাজারকে এফেক্ট করছে, এটা আমাদের বাজেটে না দিলেই নয়, এরকম কিন্তু আমরা দেখিনি। যাই হোক, বাজেটের পরে আমরা যেটা দেখছি যে শেয়ার বাজার একটু ইতিবাচক ধারায় আসছিল, সেটার কারণটা হচ্ছে যে অনেকে হয়তো নেতিবাচক আশা করছিল যে আবার একটা জিনিস যে পুঁজিবাজারের যে লেনদেন, এটা কিন্তু আবার ভ্যাটের যে আওতার বাইরে রাখা হয়েছে, এটা মোটামুটি একটা পজিটিভ। আর বাজারের আমার কাছে বর্তমান যে ট্রেন্ড, যেটার চরিত্রটা আমার কাছে যেটা মনে হয় যে আপনি দেখবেন যে বাজারের আস্থার জায়গাটা আমার মনে হয় যে খুব একটা উন্নতি হয়নি। হয়তো একটু কোনোভাবেই বাজার 2-3 দিন একটু বাড়লো, তারপরে আপনি দেখবেন যে অনেকের মধ্যে খুব দ্রুত মুনাফা নিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। হয়তো বেশিরভাগ লোকজন এরকম অপেক্ষা করেন যে বাজার একটুখানি বাড়লেই আমি আসলে বেরোয় আসবো, আবার যখন কমতে কমতে একটা লেভেলে যাবে তখন হয়তো কিনবো। এই ধরনের একটা তৎপরতা আমি অনেকের সাথে আলাপ করে দেখেছি। ইভেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যেও আমি কারোর সাথে আলাপ করে এই প্রবণতা দেখেছি। এটা হচ্ছে বাজারের বর্তমান যে অবস্থা, এটিতে টিকে থাকা। যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আপনি যাদের বলছেন, তাদের মানে খরচটা এত বেশি, এক্সপেন্স এত বেশি যে তারা ন্যূনতম মুনাফা পেলেও ওটা দিয়ে মানে টিকে অ্যাভারেজ করার একটা চেষ্টা থাকে। সো আমি যেটা বলছিলাম যে আমার মনে হয় যে আস্থার সংকটটা এখন ব্যাপকভাবেই আছে। আর আপনি যদি দেখেন যে বাজেটের যদিও সরাসরি শেয়ার বাজারের দাবি না, কিন্তু কিছু বিষয় একটা প্রত্যাশা কিন্তু তৈরি হয়েছিল, যেমন আপনার কর্পোরেট হাই ট্যাক্সের যে রেটটা কমানো, আবার মনে করেন যে করমুক্ত আয়ের সীমা যে ব্যক্তিগত লেভেলে, এটাও কিন্তু এক ধরনের, যদি এটা কমাতো তো সেটারও পরোক্ষভাবে হলেও শেয়ার বাজারে তার ইম্প্যাক্ট থাকতে পারে। আবার ওনাদের পক্ষে থেকে আরেকটা দাবি ছিল যে ডিভিডেন্ড আয় যেটা 25,000 টাকা পর্যন্ত করমুক্ত, শেয়ার বাজারের সংশ্লিষ্টরা চেয়েছিলেন যে এটা 1 লাখ টাকা হোক। আর আপনি দেখেন যে বিএসসিসি ওনার অর্জিত আয়, তাদের অর্জিত আয়কে হয়তো করমুক্ত রাখছে, কিন্তু এটা তো সাধারণ বিনিয়োগকারীদের মানে সরকারের টাকা সরকারের কাছেই রইল, একটা বোঝানো হইলো। আবার ডিএসসির কিন্তু একটা তাদের, আমার ধারণা যে তাদের প্রধান প্রস্তাবই হয়তো এরকম ছিল যে তারা এক নাগাড়ে 5 বছর যে 100% হারেই কর অবকাশ চাই। তাদের দেওয়া হয়েছিল গত অর্থ বছরের বাজেটে কর অবকাশ, কিন্তু সেটা একটা পার্সেন্টেজ যে প্রথম বছরে 100, তারপরে 80 এভাবে। কিন্তু আপনি যদি দেখেন যে বিনিয়োগকারীদের স্বার্থে এরকম খুব সুনির্দিষ্টভাবে যে খুব একগুচ্ছ যে প্রস্তাব যে এটা এই মুহূর্তের জন্য বাজারের জন্য খুবই দরকার, আমি কিন্তু এরকমটি দেখিনি। ভাই, এই আপনারা যারা পুঁজিবাজার নিয়ে কথা বলেন সবাই কিন্তু একটি কথাই বলছেন যে আস্থার অভাব, আস্থার সংকট। কিন্তু যারা এটার সাথে সরাসরি সম্পৃক্ত, যদি ধরেন বিএসসি, স্টক এক্সচেঞ্জ কিংবা অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই কিন্তু বলছেন এখানে আস্থার সংকট নেই, এবং তারা মনে করছেন এই বাজারটি ভালো। তার প্রমাণ আমরা দেখি বিভিন্ন সময় তাদের মন্তব্য যে করেন। তো
আপনারা যারা পুঁজিবাজার নিয়ে কথা বলেন, বিনিয়োগকারীরা বলেন, কিন্তু আরেকটি পক্ষ যারা সরাসরি পুঁজিবাজারকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন তারা বলছেন যে এটি ঠিক আছে। তাহলে মানে সমস্যাটা কোথায়, কারা ঠিক বলছেন, ওনারা ঠিক তো বলছেন না? রেগুলেটর, তাই না? ওনারা যদি বলে যে বাজারে আসলে আস্থার সংকটের জায়গায় যে সংকট আছে এরকম বললে তো তখন সিগন্যালটা ভালো দেখায় না। কখনো রেগুলেটর বলবে না যে বাজারে আস্থার সংকট আছে। আমাদের কাছে মানুষজনের সাথে আলাপ করে কিংবা বাজারের যে প্রবণতা বিশ্লেষণ করে মনে হয় যে আস্থার সংকট মানুষের মধ্যে আছে। আপনি ন্যাচার দেখলেই তো আপনি বুঝবেন যে বাজার কিন্তু খুব মাঝে সাঝে ভোলাটাইল হয়ে দাঁড়ায়। হয়তো আপনি দেখছেন যে সকালে একটা ইতিবাচক প্রবণতা দিয়ে শুরু হলো, শেষে দেখলেন যে হয়তো একবারে বেশ বড় ধরনের পতন হয়ে গেছে। তাই এই যে অস্থিতিশীলতা, এটা তো যে খুব একটা ম্যাচিউরড বাজারে কিংবা খুব আস্থার বাজারে এটা সাধারণত দেখা যায় না। আর যেটা হয়েছে যে বাজারে যে আপনি যে একটু বিনিয়োগের চিন্তা থেকে কম লোকজন আসছেন, সবার মধ্যে খুবই স্বল্প সময়ে একটা ট্রেড করে নিয়ে বেরিয়ে যাওয়া মানে আপনি পুঁজিবাজারটা যদি দেখেন 2010-এর পর থেকে এই 17 সাল পর্যন্ত আপনার বাজারে কিন্তু সেভাবে মুনাফা দিচ্ছে না দেওয়ার কারণে যারা এই 7 বছর 6 বছর 5 বছর ধরে যারা এই পুঁজিবাজারের সাথে আছেন তারা চেষ্টা করছেন যে আমার লোকসানটা যাতে আর না হয়, সেই কারণেই একটা স্বল্প সময়ের জন্য একটু বেরিয়ে যাওয়া আবার থাকা। বাজার যদি আপনার সেই ম্যাচিউরড আচরণ করতো তারা কিন্তু দীর্ঘমেয়াদে যেত। বাজারে পরিবেশটা না থাকার কারণে এই অবস্থা হচ্ছে, এবং সেই কারণে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি বিনিয়োগকারীদের দোষ দেওয়া হয়। আরেকটা বড় কারণ যে ধস পরবর্তী যে বাজারটা, আপনি দেখবেন যে ধসের সময় তো অনেকেই, বেশিরভাগ লোকই হয়তো পুঁজি হারিয়েছেন, তাই না? তো ওই পরিস্থিতিকে সামাল দিতে পারেনি অনেকেই। হয়তো তার অ্যাকাউন্টটা নেগেটিভ ইকুইটি হয়ে আছে, কিংবা কারোর হাতে এমন অবস্থা যে সে নতুন করে পুঁজি ঢোকানোর মতো তার অবস্থা নাই। তো ওই যে 4-5 বছর আগের কিংবা 6-7 বছর আগের যে সে একটা বড় ধরনের বিপাকে পড়েছিলেন, ওর থেকেও কিন্তু অনেকেই বেরিয়ে আসতে পারতেছে না যে আপনার ফ্রেশ ফান্ড আসবে, এরকম সম্ভাবনাও আমরা অতটা না আর কি। এই আগের প্রভাবটা তো এমনি রয়ে গেছে। আর ওই যে প্রভাবটা মোকাবেলার ক্ষেত্রে আমার মনে হয় যে সব পক্ষ মিলে খুব ইফেক্টিভলি হয়তো কাজ করতে পারিনি। ভাই, আপনাকে দিয়েই শুরু করি, জাকির ভাইয়ের কাছে আসছি আমি। এই যে ভ্যাট নিয়ে যে কথাটা হচ্ছে, অনেকেই বলছেন, অনেক বিশ্লেষক অর্থনীতিবিদ বলছেন যে ভ্যাটের কারণে ইনফ্লেশন হবে না, মানুষের ভোগান্তি হবে না। কিন্তু আপনি আমাকে শুধু একটি জায়গা থেকে শুরু করেন, সেটি হচ্ছে যে বিদ্যুৎ বিল আগে 5% ছিল ভ্যাট। এখন আপনি যে ব্যক্তিগতভাবে যে বিদ্যুৎ বিল দিবেন তাতে কি ওই 5%ই ভ্যাট থাকবে নাকি বেশি দিতে হবে? এবং এটা দিয়েই ভ্যাটের পুরো এটা নিয়ে আপনার এখনো কনফার্ম করা হয়নি। আপনার এনবিআর যেটা বলেছে, গভর্নমেন্টকে সাজেস্ট করেছে যে অরিজিনাল ট্যারিফের মধ্যে, বিলের মধ্যেই ভ্যাটটা ইনক্লুড করে হিসাবটা করা। সো এটা এখনও আসলে আমরা কনজিউমার হিসেবে আমরা এটা কনফার্ম না যে এটা 15%ই দিতে হবে কিনা। বাট আপনি যদি ভ্যাট আইন অনুযায়ী ধরেন এটা দিতে হবে। যদি সরকার এটারে আলাদা কোনো একটা এক্সামশন বা এনবিআরের ওই যে চিঠি যে মূল বিলের সাথেই যেন ভ্যাটটা ইনক্লুড করে দেওয়া হয়, সো ওইটা না হওয়া পর্যন্ত আমরা ধরে নিব যে 15% দিতে হবে। সো আর ওভারঅল যদি ভ্যাটের বিষয় ধরেন, ইনফ্লেশন যেটা আপনি বললেন যে ইনফ্লেশন হবে না, আমি এটার সাথে ডিসএগ্রি করি। আপনার এটা ইনফ্লেশন হবে। যেভাবে আপনি দেখবেন যে অনেক ধরনের গুডসের মধ্যে আপনি ফর এক্সাম্পল আপনি এলপি গ্যাস ধরেন, এটার ইউজার কারা আসলে বেসিক্যালি মিডল ক্লাস। আপনি যদি আজকে ডিস্ট্রিক্ট টাউন উপজেলা লেভেলেও এলপি গ্যাস চলে গেছে। সো এলপি গ্যাসের প্রাইসটা ভ্যাটটা বেড়ে যাবে। আগে যে ট্যারিফ মূল্যে যেটা ধরেন যে 9 টাকা ছিল সেটা 135 টাকা হয়ে যাবে ভ্যাট। সো 12 কেজির 2টা সিলিন্ডার যদি একটা ফ্যামিলি ইউজ করে তার আসলে এডিশনাল 400-500 টাকা পে করতে হবে। এভাবে আপনি প্লাস্টিক ক্রোকারিজ ধরেন, যেগুলো এখন সারা দেশের লোকজন ইউজ করে, সেখানেও একটা স্পেশাল ফ্যাসিলিটি ছিল ভ্যাটের ব্যাপারে, এটাও 15% দিতে হবে। সো এই ধরনের অনেক গুডসের উপরেই ভ্যাটটা বসবে এবং সেটা সরাসরি ইনফ্লেশনটাই ফুয়েল করবে আমি মনে করি, যেটা সরকারের আসলে ইলেকশন ইয়ারের আগের বছরে এটা আমি মনে করি যে এটা একটা খুবই চ্যালেঞ্জিং হবে সরকারের জন্য এই ইনফ্লেশনটা। আরেকটি বিষয় দেখেন যে এই মুহূর্তে দেশের মানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু অনেক বেড়েছে।
আপনি যদি ভোগ্যপণ্য দেখেন যে অনেক বেড়েছে, সেই সময় যদি আপনার নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তকে আবার বাড়তি 15% দিতে হয়, তাহলে তারা কিভাবে মানে আপনি যদি একটু পিছনে যান, আমি মনে করি যে এই যে শেখ হাসিনা লেড যে সরকার 2009 সাল থেকে, ওনারা কিন্তু 2009 সাল থেকে একটা বড় ধরনের অ্যাডভান্টেজ পাচ্ছিলেন প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ব্যাপারে, বিকজ আন্তর্জাতিক বাজারে এটা খুবই কম দামে ছিল। কিন্তু এখন কিন্তু ট্রেন্ডটা একটু ঘুরে যাচ্ছে, অনেক প্রোডাক্টেরই প্রাইসটা কিন্তু আপ ট্রেন্ড দেখা যাচ্ছে। সো এর মধ্যে আমাদের এই নতুন বাজেট এবং ভ্যাট যে ধরনের প্রপোজালগুলো এসেছে, এবং তার সাথে যদি আন্তর্জাতিক বাজারের এই পণ্যমূল্য, আপনি পেট্রোলিয়াম থেকে শুরু করে সুগার বা অন্যান্য কমোডিটি যেগুলো আমরা পুরোটাই ইম্পোর্ট করতে হয় আমাদের অনেক কিছু, সো এটা প্রাইস বেড়ে যাওয়া প্লাস ভ্যাট, আমার ধারণা যে এটা এক ধরনের প্রেশার কনজিউমারের উপরে তৈরি হবে। এবং এই সরকার যে গত 8-9 বছর এই আন্তর্জাতিক পরিস্থিতির কারণে যে একটা সুবিধাজনক অবস্থানে ছিল, সেটা আগামীতে নাও থাকতে পারে। এটা আমি মনে করি যে সরকারেরও বিষয়টা একটু অ্যাসেস করা উচিত। জি ভাই, যে জায়গায় আপনাকে ছিলাম বিরতির আগে, যে আবগারি শুল্কটা নিয়ে যদি একটু বলেন, এই কারণে কি ব্যাংকের মানুষের আমানত কমে যাবে, কিংবা এখান থেকে টাকা কি পুঁজিবাজারে যাবে, মানে বিষয়টা কি? আচ্ছা, এগুলো আসলে স্পেকুলেশন। অনেকে বলছেন যে আমানতের উপরে প্রভাব পড়বে। আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই। হ্যাঁ, এমনিতে আমাদের আমানতের সুদ হার বেশ কিছুদিন ধরে একটা ডাউন ট্রেন্ড আছে আর কি। এটা কমতে কমতে এভারেজ রেট অফ ডিপোজিট এখন অ্যারাউন্ড 5%। হ্যাঁ, তো আমাদের মূল্যস্ফীতিটাও ওরকমই। এখন ডিপোজিট রেট এবং মূল্যস্ফীতির রেট সমান, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি আপনি দেখেন যে কোনো কোনো ক্যাটাগরিতে ডিপোজিট রেট মূল্যস্ফীতির চেয়ে কম। হ্যাঁ, তার মানে তার যে টাকার উপরে যে তার যে প্রকৃত আয়, সেটা এমনিতেই এখন হচ্ছে কম। আচ্ছা, তো আবগারি শুল্ক এটা আসলে নতুন না, এটা আগে থেকেই। আর শুধু এটা আমরা শুধুমাত্র আমানত বিবেচনা করছি, একটু বলে নেই। সেটা হচ্ছে যে আবগারি শুল্কটা হচ্ছে, অনেকে কিন্তু বলছেন যে ব্যাংক লেনদেনের উপর, এটা লেনদেনের উপর না, এটা হচ্ছে ব্যাংক স্থিতির উপর। আপনার ডেবিট অথবা ক্রেডিট ব্যালেন্স, অর্থাৎ আপনার আমানত অথবা ঋণের যে স্থিতি, সেটা বছরের নির্দিষ্ট একটা সময়ে, মানে বছরের যে কোনো সময় যেটা হাইয়েস্ট হবে, কথার কথা আপনার 1 লাখ টাকার বেশি যদি আমানত কোনো একটা সময় থেকে থাকে বছরে, তাহলে আপনাকে 800 টাকা আবগারি শুল্ক দিতে হবে, যেটা আপনি আগে দিতেন 500 টাকা। তার মানে এই পর্যায়ে 300 টাকা বেড়েছে। এরকম উপরের সিলিংগুলোতে এরকম 60% মতো বেড়েছে। হ্যাঁ, তার মানে আবগারি শুল্ক আগে থেকে আছে, সেটা বেড়েছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কেউ যেটা হয়েছে যে আমানতকারীরা রাখলো এখানে, মানে ফিক্সড ডিপোজিট বা না রাখলো, কারো কারেন্ট অ্যাকাউন্ট লেনদেন করলো, সেখানেও কিন্তু কাটবে। তার মানে হচ্ছে কেউ যদি এখানে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা আপনার থাকে, সেটি ব্যাংকে রাখলে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে, এটা বছর শেষে আগে থেকেই কাটতো, এবার কাটবে, কিন্তু বেশি কাটবে। এটা হয়েছে কি, যেহেতু আমাদের সুদ হারটা কমে আসছে, আবার মনে করেন যে এই সময়টা মধ্যবিত্তের উপরে এই যে ভ্যাটের একটা চাপ আসবে, এখন রোজার কারণে একটু জিনিসপত্রের দাম বাড়তি, আর ওভারঅল জাস্ট ইনফ্লেশনের যে গড় হিসেবটা করা হয়, এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম প্রভাব। হ্যাঁ, যে প্রচুর চাল কনজিউম করে না, তার দেখা গেলো যে ইনফ্লেশনটা এর চেয়েও তার বেশি হবে। বেসিক্যালি ইনফ্লেশনটার মধ্যে চালের ওয়েটটা অনেক বেশি। হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে তার জীবনযাত্রার ব্যয় যেহেতু বাড়তি, আবার উনি আমানত রেখে আগের চেয়ে অনেক কম রিটার্ন পাচ্ছেন, বিশেষ করে যারা পেনশনভোগী লোক, হ্যাঁ, রিটায়ার্ড করে বসে আছেন, কিংবা যাদের ফ্যামিলি দেশে থাকে, প্রবাস থেকে টাকা পাঠায়, সেই টাকাটার এককালীন ডিপোজিট রেখে প্রতি মাসে তুলে সংসার চালান, এই শ্রেণীর লোকদের জন্য একটা বাড়তি উদ্বেগ তৈরি করেছে এই আবগারি শুল্ক। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না যে এর কারণে যে ব্যাংক আমানতের উপরে বড় কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, সেটা আমার মনে হয় না। কারণ আগে থেকেই আমাদের সুদ হার কমে আসছে, এবং অনেকেই আসলে সিকিউরিটির কারণে, যেহেতু বাইরের শেয়ার বাজারে অনেকে আগ্রহী হন না, বিকল্প অন্যান্য মাধ্যম উনি হয়তো বুঝেন না, এসব কারণে ব্যাংকই এখনও পর্যন্ত প্রধান অবলম্বন। তবে হ্যাঁ, তাদের রিটার্ন কমে যাওয়ায় তাদের কষ্ট হবে চলতে, যেহেতু বিকল্প তেমন কিছু নেই। কিন্তু আমরা আবার মনে হয় না যে বেশিরভাগ লোক আমানত ব্যাংক থেকে নিয়ে উনি শেয়ার বাজারের দিকে ধাবিত হবেন, কারণ আমরা তো জানি যে শেয়ার বাজারের দিকে সবাই যেতে চান না, ঝুঁকি অনেক বেশি। হ্যাঁ, তখন এখানে অন্তত পুঁজিটা থাকতেছে, শেয়ার বাজার থেকে গেলে তার পুঁজিটা না। তো আপনি যদি 1 লাখ টাকা রাখেন,
আপনার কোনো একটি সময় আপনাকে 800 টাকা কেটে নেওয়া হয় এবং সার্ভিস আপনি যদি চার্জটা আছে কোয়ার্টারলি হিসাব করেন, আপনি ধরেন যে অনেক ডিপোজিট কিন্তু 3 মান্থসের জন্য রাখে অনেক লোকই, যে যাতে আবার প্রয়োজনে তুলতে পারে। 3 মান্থসের জন্য রাখলে কিন্তু তার আসলে নেগেটিভই হবে। এই 800 টাকা কেটে নেওয়া, এই আপনি 3 মান্থসের জন্য রাখলেন বা 6 মান্থসের জন্য রাখলেন, কিন্তু আপনি কোনোটাই রাখলেন না আপনার ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে বা মানে সেভিংস savings account এ টাকা রইল, পড়ে থাকলো, হ্যাঁ। তখনও কিন্তু আপনার কেটে নিচ্ছে। salary কেটে তাহলে আপনি 1 লাখ টাকা 3 মাস পরে বা নির্দিষ্ট সময় পরে আপনি কিন্তু পাচ্ছেন হয়তো 99,000 টাকা, কারণ ওই 800 টাকা কাটবে প্লাস সার্ভিস চার্জটা আছে। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সিরাজগঞ্জ থেকে সাইদুল ইসলাম বলছিলাম। জি ভাই বলুন। আমার প্রশ্ন অতিথির কাছে, যে অনেক অতিথি এখানে আসেন, আসে বলে যে আপনারা লং টার্মে বিনিয়োগ করুন। আসলে লং টার্ম কতদিন? আমি 17 বছর যাবত বিনিয়োগ করেছি। একটা প্রশ্ন, ছোট্ট আরেকটা প্রশ্ন হচ্ছে যে একটা কোম্পানি ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ডটা 20%, ডিভিডেন্ড দেওয়ার পরে 50% তার দাম কমে যায়। জি ধন্যবাদ দর্শক আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। এই বিষয়টা আসলে আমি অতিথির কাছ থেকে জানবো, তার আগে একটি জিনিস বলে নিই। এই যে আপনি যে সমস্যাগুলো পড়ছেন, যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে, সেটি শুধুই এই ক্যাপিটাল মার্কেট খারাপের কারণে। যদি এটি নর্মাল বাজার থাকতো তাহলে এই প্রশ্ন হয়তো থাকতো না। সাজ্জাদ ভাই যে জায়গায় ছিলেন, জি এই এগেইন আমি বলবো যে আসলে এটা একটা ব্যাড টাইমে ফাইন্যান্স মিনিস্টার এই আবগারি শুল্কটা বাড়িয়েছেন ব্যাংক অ্যাকাউন্টের উপরে। খুবই একটা বাজে সময় আমি বলবো, যে এক ধরনের প্রেশার আছে, ভ্যাটের প্রেশার, এবং লোকজনের ব্যাংক রেট, যেটা জাকির ভাই বললেন যে এটা তো আসলে রিয়েল ইনকামে নেগেটিভে আছে। ইনফ্লেশনটা যদি আপনি মাইনাস করেন, আমি 1 ইয়ার ডিপোজিট আমি 5.5 5.5 পাচ্ছি, এর বেশি দিচ্ছে না কেউ। সো আমার কিন্তু ইনফ্লেশন কিন্তু 5.5 মিনিমাম। সো আমার ব্যাংক এরপরে চার্জ কাটবে, ফিস কাটবে, এগুলো কেটে আমি তো আসলে রিয়েলি আমি নেগেটিভে পাবো। আরেকটি বিষয় আছে যে 5.5 বা 5 যদি ইনফ্লেশন ধরেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে, এটা আপনারাও জানেন যে কারণ আপনি এই যে মানে ইনফ্লেশন ক্যালকুলেশনের ক্ষেত্রে মানে খাদ্যপণ্যের একটি প্রভাব সবচেয়ে বেশি থাকে। চালের যে পরিমাণ দাম, সেই অনুযায়ী কিন্তু আমরা ইনফ্লেশন দেখছি না। এক্স্যাক্টলি, আপনি শুধু চাল না, আমি মনে করি যে আপনি যদি ঢাকার কথা ধরেন, এই যে ট্রান্সপোর্টেশন আপনি দেখেন, যে মানে কোনো একটা আপনি এই যে ট্রান্সপোর্ট, আপনি সিএনজি, এগুলো তো আসলে 150-200 টাকার নিচে কোথাও এখন যেতেই চায় না। সো আপনি তো এই হিসাবগুলো কতটা রিয়েলি আসে সেটা অন্য ডিবেট, আমি বলবো যে ইনফ্লেশন নিয়ে সেটা এক্সপার্টরা আছেন, তারা কথা বলবেন। কিন্তু আপনি পাবলিকের কথা যদি ধরেন, যে এই যে আবগারি শুল্কটা, এটা 500 টাকা এতদিন ছিল, এটা অনেকে জানতো না। এটা 1944-এর একটা অ্যাক্ট, এবং তখন থেকে এটা চলে আসছে। কিন্তু এটা যে এই সময় হাইক করাতে লোকজনের একটু বিষয়টা জেনেছে, এবং মিডিয়া এই বিষয়টা পিক করাতে এখন সবাই জানে। কিন্তু আমি মনে করি যে 500 টাকাটা থাকাই তো অযৌক্তিক। আমার ডিপোজিটের টাকা আমার প্রিন্সিপাল আসল অ্যামাউন্ট থেকে কেটে নিবে, আমার ইন্টারেস্ট থেকে। আপনি ধরেন যে ব্যাংক কি করছে, সরকার তো 15% ট্যাক্স আমার ইন্টারেস্টের উপর কেটে নিচ্ছে। আপনি ব্যাংক বছরে 2 বা 3 বার চার্জ, ফি এটা কাটে। আপনি একটা স্টেটমেন্ট নিতে যান, আপনার থেকে টাকা নিবে। সো একটা এই যে এতভাবে টাকা নিচ্ছে, তো তারপরে আবার আমার আসল অ্যামাউন্ট থেকে কাটবে, এটা তো আমি মনে করি যে 1 টাকা কাটারও মানে এটা যৌক্তিক কোনো কারণ নেই, এবং পৃথিবীতে এই উদাহরণ কোথাও নেই। আপনি ইন্টারেস্টের উপরে কাটেন, ওকে 15%, যার 3 নাই, আপনি 15 ছিল, আপনি বলেন যে 20 কাটবো আমরা, ওকে, সেটা আমি ধরে নিব যে আমার 100 টাকা যদি আমি ইন্টারেস্ট পাই, সেখান থেকে 20 টাকা কেটে নেবে, আমার ইনকাম থেকে কেটে নেই। বাট আপনার আসল অ্যামাউন্ট থেকে, স্যালারি অ্যাকাউন্ট আমার, সেখানে ধরেন যে 1 লাখ টাকা হতে পারে ডিপোজিট, সেখান থেকে কেটে নিবে, এটা কি ধরনের লজিক হইল? আবার তো পার্সোনাল ইনকাম ট্যাক্স আপনার আছে, এখান থেকে কাটবে। সো এটা তো অনেক ধরনের লোকজনের উপরে যে এই প্রেশারটা, এটা তো আসলে খুব একটা যৌক্তিক না আমি মনে করি। আপনি সরকার এখানে, আপনি ভ্যাটের প্রেশারটা তো আছেই, অনেক ধরনের অল্টারনেটিভ সোর্সেস তারা চিন্তা করতে পারতো। ফাইন্যান্স মিনিস্টার বলেছেন যে এটা তার বেস্ট বাজেট, আমি মনে করি যে এটা তার ওয়ার্স্ট বাজেট। ওনার ক্যারিয়ারে এত বাজে বাজেট হয়নি আসলে। আপনি যে ধরনের খুব ইজি সহজ উপায়গুলো দেখা হয়েছে ট্যাক্সের ক্ষেত্রে, কিন্তু এখানে ধরেন যে অল্টারনেটিভ আমাদের এখন একটা আমরা এমার্জিং কান্ট্রি, এবং আমাদের একটা ফ্লাই করার একটা সুযোগ, যে এখানে আপনি প্রাইভেট সেক্টরে এক ধরনের আপনার সুযোগ দিতে হবে, যে আরও যাতে ইনভেস্ট করে। এই যে লোকজনের এমপ্লয়মেন্ট হচ্ছে না, বিনিয়োগের ব্যাপারে কিছুই নেই। আপনি ব্যাংকিং সেক্টরে এই যে সুশাসনের এতটা অভাব, আপনি একটা কথা ফাইন্যান্স মিনিস্টার বলেননি
যেটা আমরা অনেক আশা করেছিলাম যে স্পেশালি সরকারি যে ব্যাংকগুলো, এটার তো রিয়েল হেলথ চেক আপ যদি করা হয়, এগুলো তো মানে খুবই খারাপ অবস্থা যে এদের লায়াবিলিটি পে করার। আপনি সরকারি ব্যাংকে এখনো ডিপোজিট পায় বিকজ লোকজন বিশ্বাস করে সরকারি ব্যাংক যে এরা তাদের গ্রামের টাকাটা। মানুষের একটা ধারণা যে বেসরকারি ব্যাংক কি নাকি সরকারি ব্যাংকে দুইটা কারণে গ্রামে ধরেন বেসরকারি ব্যাংক নেই, আরেকটা হচ্ছে যে সরকারি ব্যাংক সরকারি প্রতিষ্ঠান এক ধরনের বিশ্বাস লোকজনের আছে, কিন্তু সেই বিশ্বাসটাকে আপনি পুঁজি করে এই যে যে পাবলিকের ডিপোজিটের টাকা আপনি বাজেভাবে যে ইউজ মানে করছেন। মোট কথা হচ্ছে যতভাবে যাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা যায়, টাকা কাটা যায়, সেইটার একটা পন্থা করার আমরা তাই আপনি ফরেন দেখছি। এইড পাইপলাইনে আছে $30-35 বিলিয়ন, আপনি এফিশিয়েন্টলি ইউজ করেন, ওটা 1% ইন্টারেস্টে আপনি টাকাগুলো ইউজ করতে পারেন, লেস দেন 1%। সেখানে তাদের একটা ব্যাখ্যা আছে যে আমাদের অনেক রকমের শর্ত থাকে, তাদের কনসালটেন্সি ফি দিতে হয় এটা অনেক বেশি। ক্যাপাসিটি থাকতে হবে অ্যান্ড আপনার ট্রান্সপারেন্ট হতে হবে। মূল বিষয় হচ্ছে এটা। আপনি সরকারি টাকা, ব্যুরোক্রেসি, এটা মনে করেন যে তাদের সইয়েই সব কিছু হয়, তারা এটা ইজিলি স্পেন্ড করতে পারে। জাকির ভাই, দর্শকের প্রশ্নের উত্তরটা যদি দেন, এবং আর সাথে একটু অ্যাড করতে চাই, সঞ্চয়পত্র সুদের হার যে কমানো হবে ডিপোজিটের চেয়ে তো 2% বেশি, অর্থমন্ত্রী যেটি বলেছেন, শেষ পর্যন্ত সেটি কি হবে কিনা? কারণ সঞ্চয়পত্রে যারা কিনেন, যারা এখান থেকে মুনাফা নেন, তারা কারা? তারা কি নিম্ন মধ্যবিত্ত? মনে হয় না, বেশিরভাগই হচ্ছেন যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন, বড় বড় ব্যবসায়ী, আমলা। তো সেক্ষেত্রে অর্থমন্ত্রী কি শেষ পর্যন্ত এটি পারবেন কিনা? আচ্ছা, আমি প্রথমে দর্শকের প্রশ্নের উত্তরে যাই। ওনার উদ্বেগটা মোটামুটি ঠিক, যে অনেক সময় দেখা গেল যে এটা দীর্ঘমেয়াদে করলো, পরে যখন ওটা ডিভিডেন্ড, মেয়াদটা কতদিন? কারণ 2011-12 থেকে বিনিয়োগ করে এখনো কোনো লোকসানই আছে। ক্লাসিফিকেশন নাই। আমার যেটা বক্তব্য ছিল যে আমরা কি করছি, আমরা অনেকেই যেটা করছি যে খুবই মানে কুইক কেনাবেচা করছে, হয়তো জাস্ট বেশিরভাগ লোকজনই এরকম করছে যে 3 দিন রাখলো, 4 দিন রাখলো। এই যে প্রবণতা, এটা বাজারের জন্য খারাপ। আর এক হচ্ছে যে এই খারাপ বাজারেও আপনি যদি দেখবেন, এই স্বল্প সময়ে এইভাবে স্ক্রিপ্ট ওয়াইজ বলা যাবে না। আপনি যদি ভালো ফান্ডামেন্টালস, ভালো ডিভিডেন্ড দিচ্ছে, এরকম একটু বুঝে শুনে মোটামুটি দেখেন, খুব অনেক প্রফিট না হলেও একবারে যে খারাপ হচ্ছে তা কিন্তু না। আপনি যদি একটা ব্যাংক দেখেন, আজকে আপনি একটা আমি কাগজে দেখলাম যে আমাদের দেশীয় কোম্পানিগুলো এই সমস্যাটা, এই আপনি আমি একটু অ্যাড করতে চাই এইখানে। আপনি যেটি বললেন যে ব্যাংক বা ভালো কোম্পানিগুলো, আপনি ধরেন 2015-তে যে বাজারে এসেছেন, তার জন্য ঠিক আছে যে 2015-তে আমি ধরেন এবি ব্যাংকে আমি কিনলাম, সেইটা এখন কত, এবং আমি দেখা যাবে নেট আমি হয়তো 5% 10% প্রফিটে আছি। কিন্তু 2011 বা 12-তে যিনি আছেন, তারটা হিসাব করেন, দেখবেন এটা তো তিনি একটা লোকসানে আছেন। ধসের প্রভাব তো রয়ে গেছে, ওটা তো আর আমাদের কিছু করার নেই। একটা ধস নেমে গেলে তার পরবর্তী তাহলে আপনারাই বলছেন নতুন বিনিয়োগ আসছে না, কারণ এখনো আস্থাটা পাচ্ছে না। তাহলে যারা আগে আছে তারাই কিন্তু বাজারে আছে, তো তারা তো স্বাভাবিক বেশিরভাগই লোকসানে আছেন। এখন এটা বাজারের বাস্তব পরিস্থিতি। এখন এটা এই পরিস্থিতি কি শুধু আপনারাই বুঝতে পারছেন যারা কথা বলেন পুঁজিবাজার নিয়ে, নাকি যারা নীতি নির্ধারণী পর্যায়ে তারা কেন বুঝতে পারছেন না? এখন নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন, তাদের মূল সমস্যাটা স্টেক হোল্ডারদের সাথে বসে কি করা যায়। আমার মনে হয় না যে ওনারা একেবারেই যে বসে আছেন তা না, হয়তো চেষ্টা করছেন, কিন্তু ফ্রুটফুল তেমন কিছু হচ্ছে না। এটি একটু যদি ক্যাপিটাল মার্কেটের একটু আশা আসলে আছে কিনা সেটি একটু বলেন, কারণ বিনিয়োগকারীরা আর কত ধৈর্য ধরবেন আসলে? এটা আমাদের পক্ষে বলা মুশকিল, কিন্তু আমরা তো দেখি যে মাঝে সাঝে তো দেখি যে একটু লেনদেন পিক করে, বাইরের ফান্ড আসে, এরকম খবরও তো আমরা দেখি। তা আমার মনে হয় যে একবারে খুব বেশি হতাশার কোনো কারণ নাই। আর আরেকটা জিনিস আমি বলবো যে যারা রেগুলেটর কিংবা যারা অন্যান্য স্টেক হোল্ডার, স্টক এক্সচেঞ্জ কিংবা ব্রোকার কিংবা মার্চেন্ট ব্যাংক, তাদের তো দায়িত্বের পাশাপাশি আমরা সাধারণ বিনিয়োগকারীদেরও কিছু ভাবনার বিষয় আছে, যে খুব বেশি গুজবে কান না দিয়ে, কারণ আমরা তো দেখি যে অনেক ক্ষেত্রেই গুজব নির্ভর বিনিয়োগ হয়। কিছু কিছু স্ক্রিপ্টও আমরা দেখি যে হয়তো আমরা বিরতির সময় যেটা বলছিলাম যে হয়তো 15 টাকার জিনিস হঠাৎ করে 15 দিনে 30 টাকা হয়ে যাচ্ছে। তো ওটাও তো আবার বাজারের জন্য খারাপ না। আমরা একদিকে দেখছি যে ওভারঅল বাজার ভালো হচ্ছে না, আবার একটা জিনিস যদি 1 মাসের মধ্যে ডাবল হয়ে যায়, সেটা মানে অখ্যাত একটা কোম্পানি, তার সেরকম কোনো অপারেশন নাই, এরকম কোম্পানি, তো সেটাও তো আবার বাজারের জন্য খারাপ। তার মানে মধ্যে যে বাজারের মধ্যে এই যে এক ধরনের কলিউসিভ যে একটা অ্যাটিচিউড, হয়তো কেউ বাজারকে নিয়ে খেলছে কিংবা কোনো একটা ভিতরে ভিতরে কোনো অনিয়ম করার সুযোগ পাচ্ছে,
এই প্র্যাকটিসটা বন্ধ করার দায়িত্ব তো আছেই যারা করবেন। পাশাপাশি আমাদেরও যারা সাধারণ বিনিয়োগকারী তাদেরও একটু ভাবনার জায়গায় এটা আরেকটু ম্যাচুরিটি আনার পরামর্শ দেবে আমার কাছে যেটা মনে হয়। সাধারণ বিনিয়োগকারী এখানে কি করতে পারেন? তিনি যে শেয়ারটি ধরে বসে আছেন ধরেন 2 বছর ধরে, না আমি সেই শেয়ারটির দাম বাড়ছে না, অন্য একটি বাড়ছে, কতদিন সে এক্স শেয়ারের দীর্ঘমেয়াদে থাকবে? মনে করেন যে এক্স একটা শেয়ার, হ্যাঁ, সেটার পি হয়তো দেখেন 50-60, মানুষ কিনতেছে, এটা দাম বাড়বে এরকম বলে আমিও ঝাঁপিয়ে পড়লাম। এখন এই যে যেগুলো আপনি যেটা গেমের কথা বলছেন সেসব শেয়ার কিন্তু 10-12 পিতেই হয়। আপনি 15 টাকা শেয়ার 30 টাকা হলো, সেটির পি দেখেন 30 টাকা হলেও তার পি 10 না, কিন্তু আবার ওরকমও দেখে না, কিন্তু 10-15 দিনের মধ্যে একটা শেয়ার যে ডাবল হয়ে যাবে তারপরেও আমি ওটার মধ্যে ঢুকবো একটা পর্যায়ে। তো কিন্তু আপনি দেখেন আপনার তো কোনো উপায় নেই, কারণ আপনি তো 2 বছর 3 বছর ধরে যে শেয়ারে আছেন সেই শেয়ারে লোকসান গুনছেন। সাজাদ ভাই যদি আপনার অবজারভেশন বলেন কেন? রাইট, আপনি এগুলো আসলে এই মার্কেটের সিচুয়েশন, আপনি ধরেন যে 2-3 বছর, ফর এক্সাম্পল আপনি তিতাসের কথা ধরেন, তিতাসে যে বিষয়টা সরকার করলো, যে কমিশন কমিয়ে দেওয়ার ফলে এটা যে 80 থেকে 40 যে নেমে আসলো, এখন 50-তে আছে মোর দেন 1 ইয়ার একই লেভেলে। সো সবাই বলবে তিতাস ইজ এ গুড কোম্পানি, ফান্ডামেন্টালস ভালো, সো তাতে আসলে লোকজনের তো কোনো লাভ নেই। আপনি এভাবে অনেক কোম্পানি আছে আপনি ফান্ডামেন্টালি ভালো, বাট মুভমেন্ট তো নাই। মূলত আসলে শেয়ার মার্কেটে আমি মনে করি যে একটা আস্থার অভাব আছে অবশ্যই, যেটা ওভারঅল অনেক ক্ষেত্রেই আছে। বাংলাদেশের যে সিচুয়েশনটা হচ্ছে, আসলে বড়রা বড় হচ্ছে, এখানে কিন্তু আসলে ছোটরা বড় হওয়ার সুযোগটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা সর্বক্ষেত্রে। আপনি গার্মেন্টসের ক্ষেত্রে দেখেন যে অনেক ছোট ছোট কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, কমপ্লায়েন্স অ্যান্ড আপনার এক্সপেন্ডিচার বেড়ে যাওয়া, এই সমস্ত কারণে। বাট আবার বড় কোম্পানিগুলো কিন্তু এক্সপান্ড করছে। সো আপনার এখানে সরকারের আমি মনে করি যে এই যে আস্থার অভাবটা বিনিয়োগে সর্বক্ষেত্রে, সেটা অবশ্যই ক্যাপিটাল মার্কেট একটা বড় অংশ, এবং সেখানে যেহেতু একটা ট্রানজ্যাকশন এভরিডে, এটা সবার আসলে চোখে পড়ে। আপনি আসলে দেশে আস্থা আছে কি না, আমি মনে করি যে ক্যাপিটাল মার্কেট ক্যান বি অ্যান ইন্ডিকেটর। এখানে 30-35 লক্ষ বিনিয়োগকারী আছে, তাদের অ্যাক্টিভিটিজের মধ্যে এটা আসলে রিফ্লেক্ট করে যে কতটা দেশের পরিবেশ পরিস্থিতি এবং আস্থা আছে। আপনি যেটা আসলে আমাদের মার্কেটে, এই যে সরকার ধরেন যে তার নিজেদের ভালো কোম্পানিগুলো আনতে পারেনি, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আনতে পারেনি, এবং ছাড় দেয়া হচ্ছে, আপনি ধরেন যে, তো এগুলোতে তো কোনো মুভমেন্ট দেখছি না। আমরা কিছুদিন আগে, কয়েক মাস আগে আমরা দেখলাম যে এরকম একটা মুভমেন্ট চলছে যে এমএনসি এবং সরকারি কোম্পানিগুলোকে আনার, আপনি কিন্তু সেটার মিটিংটাও আসলে করতে পারেনি। কয়েকটা ডেট করেও সেটা ডেফার করা হয়েছে এবং এখন পর্যন্ত মিটিং হয়নি। সো এই যে আস্থার অভাবটা ধরেন যে এই রকম কিছু কারণে হয়। আপনি সরকারের তো এনগেজমেন্ট থাকতে হবে, তাদের তো ট্রাই থাকতে হবে, তারা বিদেশি কোম্পানি আসুক না আসুক, আপনি তো রুলস রেগুলেশন তো আছে একটা দেশের, এখান থেকে তারা আপনার 100 কোটি টাকা প্রফিট করে নিয়ে যাচ্ছে বিদেশে। সো এই দেশের লোকজন তো সেটার একটা ওনারশিপ এক ধরনের, এটা তো আর ফ্রি না। তারা একটা ভালো কোম্পানি, আজকে ইউনিলিভারের মতো কোম্পানি, এগুলো ধরেন যে প্রতিটা হাউস হোল্ড এদের গুডসগুলো ইউজ করে, প্রোডাক্টস ইউজ করে, আপনি এক ধরনের ওনারশিপ তৈরি হয় লোকজনের মধ্যে। সো ওই জিনিসটা তো সরকারের মধ্যে আমরা দেখছি না। আপনি বাজেটে গুড থিং হচ্ছে যে নতুন ট্যাক্স আরোপ করেননি। আমি মনে করি যে ক্যাপিটাল মার্কেটের জন্য এটা একটা বড় পাওয়া, যে অর্থমন্ত্রী যেভাবে চারিদিকে সহজভাবে ট্যাক্স পাওয়া যায়, তো এখানে উনি যে এভরিডে শেয়ার মার্কেটে ট্রানজাকশনের উপরে কিছু করেননি। আপনি যদি বলেন যে সবাই বলছেন সরকারি কোম্পানিগুলোকে নিয়ে আসার ব্যাপারে, সরকারি কোম্পানি যমুনা, পদ্মা, মেঘনা, এই 3টা অয়েল ছাড়া আর কোন কোম্পানি খুব ভালো ডিভিডেন্ড দিচ্ছে ক্যাপিটাল মার্কেটের? আমি তো মনে করি যে আপনি যমুনা, পদ্মা, মেঘনাও ভালো ডিভিডেন্ড দিচ্ছে না। ফর এক্সাম্পল, আমি যদি আজকে 200 টাকা করে যমুনা অয়েল কিনি, আমি যদি 100% ডিভিডেন্ড পাই, কয় টাকা পাবো? 10 টাকা। সো 10 টাকা মানে 200 টাকায় 10 টাকা, এটা এফেক্টিভ রেট কত আপনার? 5%। 100 টাকা 5 টাকা, 5%। সো এটা তো ভালো না। এটা কেউ যদি ভালো, কাদের জন্য? যারা স্পন্সর, যারা মালিক, সরকারের জন্য ভালো, এটা তো ইনভেস্টরদের জন্য ভালো না। হচ্ছে আপনাকে ধন্যবাদ জাকির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এখানে শেষ করছি। আগামীকালকে আপনারা এই অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ দেখতে পারবেন দৈনিক শেয়ার বাজার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।